অনেকদিন আগেকার কথা। এই রাজ্যের রাজা ছিলেন মহেন্দ্র সেন। মহেন্দ্র সেন দুটি বিবাহ করেছিলেন, কিন্তু ছোট রানী একটি সুন্দর ফুটফুটে শিশুর জন্ম দেবার কিছুদিন পরে মারা যান। শুনুন সেনাপতি, যখন কেউ থাকবে না, আপনি সেই সুযোগে চুপি চুপি এই শিশুকে রাজবাড়ি থেকে বাইরে নিয়ে যাবেন আর জঙ্গলে কোথাও গিয়ে হত্যা করবেন। বড় রানীর এরূপ কথা শুনে সেনাপতি হতবাক হয়ে যায়। রানীমা, আপনি এসব কি বলছেন? আপনার মাথা বোধহয় খারাপ হয়ে গেছে। এই শিশুই হবে রাজ্যের ভবিষ্যতের উত্তরাধিকারী। আপনি হয়তো সেটা ভুলে গেছেন। না, আমি কিছুই ভুলিনি, তাই তো এমনটা করতে বলছি। আপনি শুধু সুযোগের অপেক্ষায় থাকুন আর রানীমায়ের আদেশ পালন করুন। আমাকে ক্ষমা করুন রানীমা, এই কাজ আমি কিছুতেই করতে পারবো না। আপনি কি ভেবেছেন সেনাপতি? আমি আপনার ব্যাপারে কিছুই জানি না। সব খবর আছে আমার কাছে। তাই অযথা সময় নষ্ট না করে আমি যা বলছি সেটাই করুন। এর বিনিময়ে আপনি অনেক সম্পদ পাবেন। এরপর রানী মায়ের কথা মতো সেনাপতি সুযোগের অপেক্ষা করে এবং সুযোগ মতো শিশুটিকে নিয়ে ছুটতে ছুটতে গভীর জঙ্গলের দিকে বেরিয়ে পড়েন। সেই সময় সন্ধ্যা নেমে এসেছিল, তাই জঙ্গলের চারিদিক অন্ধকারে ঢেকে যায়। আহ, রাজবাড়ি থেকে অনেক দূরে চলে এসেছি। চুপ কর, চুপ কর রে, নইলে এদিকে কেউ চলে আসবে আর আমি ধরা পড়ে যাব। তখন আমি থাকবো, কিন্তু আমার মাথা থাকবে না। এরপর সেনাপতি গভীর চিন্তা করতে থাকে। কি করি, কি করি? রানীমা হত্যা করার আদেশ দিয়েছে, কিন্তু এই রাতের আধারে ঘন জঙ্গলে এমনি ভাবে পড়ে থাকলে একাই শেষ হয়ে যাবে। না হলে বন্য পশু তো আছেই। এই কথা বলে সেনাপতি শিশুটিকে জঙ্গলের মধ্যে রেখে দেয়। আমার কাজ হয়ে গেছে, এখন মানে মানে এখান থেকে সরে পড়াই বুদ্ধিমানের কাজ। এরপর সেনাপতি সেখান থেকে চলে যান। কিছুক্ষণ পরে সেই রাস্তা দিয়ে এক গরিব কাঠুরিয়া রামু কিছু কাঠ নিয়ে গুনগুন করে গান করতে করতে বাড়ির দিকে ফিরছিল। ও করো বাবা করুণা, দাও মনে শান্তি, দূর করো হিংসার এই অশান্তি। জয় জয় বাবা মহাদেব, হর হর মহাদেব। আজ রাতে মাকে খিচুড়ি করতে বলবো। অনেক দিন থেকে ভাবছি খাবো, কিন্তু তার হয় না। শীতের রাতে গরম গরম খিচুড়ি, আহ, ভাবলেই কেমন যেন লাগে। এসব কথা বলতে বলতে রামু কাঠুরিয়া চলতে থাকে। চলতে চলতে রামু কাঠুরিয়া হঠাৎ এক আওয়াজ শুনতে পেয়ে দাঁড়িয়ে পড়ে। আরে আরে, কিসের যেন একটা আওয়াজ শুনতে পেলাম। অনেকটা শিশুর কান্নার মতো লাগলো, কিন্তু এই জঙ্গলে শিশু আসবে কোথা থেকে? রামু কাঠুরিয়া সামনের দিকে এগিয়ে যেতে লাগে। আর কিছুক্ষণ যাওয়ার পর কাঠুরিয়া একটি সুন্দর মিষ্টি ফুটফুটে বাচ্চা দেখতে পেয়ে অবাক হয়ে যান। হে ঈশ্বর, এ আমি কি দেখছি? রাতের আঁধারে এই নিষ্পাপ শিশুকে এমন ভাবে কে রেখে গেল? একটা শিশুর প্রতি এতটা নির্দয় কেউ কি হতে পারে? শিশুটির মুখটি দেখে রামু কাঠুরিয়ার খুব মায়া পড়ে যায়। এরপর কাঠুরিয়া শিশুটিকে কোলে তুলে নেয়। এ কি, বাচ্চাটির হাত পা যে একদম ঠান্ডা হয়ে গেছে। এখন আমি কি করব? এভাবে আর কিছুক্ষণ থাকলে বাচ্চাটি হয়তো আর বাঁচবে না। না না না, এ আমি কখনো হতে দেব না। রামু কাঠুরিয়া শিশুটির শরীর গরম রাখার জন্য হাত পাগুলো ঘষতে থাকে, কিন্তু তাতে কোনো কাজ হচ্ছিল না। এরপর রামু কাঠুরিয়া খুব ঘাবড়ে যান। সে সময় তার শরীর থেকে ঘাম ঝরতে শুরু করে। তিনি দিশেহারা হয়ে সময় নষ্ট না করে বাড়ির দিকে ছুটতে থাকে এবং ছুটতে ছুটতে বাড়ি চলে আসে। আর তার বৃদ্ধা মাকে জোরে জোরে বলতে থাকে, মা, মা, তুমি কোথায় গেলে মা? একটু সর্ষের তেল গরম করে এদিকে তাড়াতাড়ি নিয়ে এসো মা।
কাঠুরিয়া রামুর আওয়াজ শুনতে পেয়ে বৃদ্ধা মা তেল গরম করে নিয়ে আসে। কি হয়েছে রে বাবু, এত চিৎকার করছিস কেন? আর এখন তেল দিয়েই বা কি করবি? এই কথা বলার পর রামুর মা শিশুটিকে দেখতে পায়। হঠাৎ করে এই শিশুকে দেখতে পেয়ে রামুর মা অবাক হয়ে যান। এই বাচ্চাটি কার? কোথায় পেলি? দেখতেও তো বেশ মিষ্টি। মা গো, এখন এত কিছু বলার সময় নেই। তুমি আগে এই শিশুটিকে দেখো। শিশুটির হাত পা যে একেবারে ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই দেখছি, সব ঠিক হয়ে যাবে। এরপর রামুর মা হালকা গরম তেল শিশুটির গায়ে মালিশ করে দেন। শিশুটির শরীর একটি কাপড় দিয়ে ঢেকে রাখেন। এভাবে বাচ্চাটিকে খুব যত্ন করতে থাকে, আর কিছুক্ষণের মধ্যেই শিশুটি স্বাভাবিক হয়ে ওঠে। এ দেখে তারা দুজনেই খুব খুশি হন। এবার বলতো বাবা, কি হয়েছে? কোথায় পেলি? আজ কাঠ কাটতে কাটতে আমার সন্ধ্যা হয়ে যায়, আর সেই সময় জঙ্গলের পথ দিয়ে আমি আসছিলাম। আর ঠিক সেই সময় আমি এক আওয়াজ শুনতে পাই, আর সামনের দিকে যেতেই দেখি এই নিষ্পাপ ফুটফুটে শিশুটি পড়ে রয়েছে। এ দেখে আমার খুব খারাপ লাগে। এই শীতের রাতে শিশুটির হাত পা একদম ঠান্ডা হয়ে গিয়েছিল। আমি দিশেহারা হয়ে কি করব বুঝতে না পেরে ছুটতে ছুটতে বাড়ি চলে আসি। তুই একদম ঠিক করেছিস। ঈশ্বরই হয়তো তোকে ঠিক সময় পাঠিয়েছিল। কিন্তু এই নিষ্পাপ অবুঝ শিশুর প্রতি যে এমনটা করেছে, সে কখনো মানুষ হতে পারে না। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। তবে আজ থেকে এই শিশুটি আমাদের কাছেই থাকবে। কিন্তু তুই তো এখনো বিয়ে করিসনি। বিয়ে না করে যদি একটি শিশুকে রেখে দিস, তবে যে কোনো মেয়ে তোকে বিয়ে করতে চাইবে না বাবা। বিয়ে যদি করতে না চায় তবে করবে না। আমি তো কাউকে জোর করছি না। কিন্তু সারা জীবন এভাবে? মা, তুমি আর কিন্তু কিন্তু করো না। অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো মা। এ ব্যাপারে না হয় পরে কথা বলবো। তাছাড়া আমারও অনেক ঘুম পাচ্ছে। কাল ভোরে কাঠ কাটতে যেতে হবে। আমাকে ডেকে দিও মা, মনে করে। হ্যাঁ হ্যাঁ বাবা, তুই শুয়ে পড়, অনেক রাত হলো। পরের দিন সকালবেলা রামু ঘুম থেকে দেরি করে ওঠে, আর চোখ খুলে সে তার মাকে সামনে দেখতে পায়। কি গো মা, আমাকে ঘুম থেকে তোলোনি কেন? তুমি না জানো আজ খুব সকালে আমার কাঠ কাটতে যাওয়ার কথা ছিল? হ্যাঁ রে, সব জানি। আর এটাও জানি যে তোর কাল রাতে ভালো করে ঘুম হয়নি, তাই তো আর সকাল সকাল ডেকে তুলিনি। হ্যাঁ মা, সত্যি রাতে আমারও ভালো ঘুম হয়নি। সারা রাত এই শিশুটির কথাই ভেবেছিলাম, আর নামও ঠিক করে ফেলেছি। তাই? কি নাম ঠিক করলি? অবন্তিকা। অবন্তিকা? বাহ বাহ, বেশ সুন্দর মিষ্টি নাম। দেখিস একদিন এই মেয়ে গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে হবে। রামু তার মায়ের এই কথা শুনে হালকা হেসে ওঠে আর বলে, এক্ষুনি আমাকে কাঠ কাটতে যেতে হবে। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। আরে আরে, খেয়ে তো যাবি। এসে খাবো মা, এখন আর সময় নেই। এই কথা বলে রামু কাঠুরিয়া কাঠ কাটতে বেরিয়ে পড়ে। প্রতিদিনকার মতো সে বনের জঙ্গলে যায় আর ভালো ভালো কিছু কাঠ দেখে সেগুলো কাটে, এবং অবশেষে সে কাঠগুলো বাজারে বিক্রি করতে নিয়ে আসে। কিন্তু রামুর কাঠগুলো বিক্রি হচ্ছিল না। সে ধৈর্য ধরে অনেকক্ষণ বসে থাকে। আজও হয়তো কোনো কাঠ বিক্রি হবে না। কখন থেকে বসে আছি, কিন্তু একটা কাঠ বিক্রি হচ্ছে না। এদিকে যে আমার খুব খিদে পেয়ে গেছে। রামু কাঠুরিয়ার মন খারাপ হয়ে যায়।
তবু সে অধৈর্য হয়ে পড়ে না, কিছুক্ষণ আরো অপেক্ষা করে। হে ঈশ্বর, আজ যেন আমার সব কাঠ বিক্রি হয়ে যায়। খালি হাতে গেলে মায়ের হাতে কি তুলে দেব? এই কথা বলতে বলতে কিছুক্ষণের মধ্যেই রামুর সব কাঠ বিক্রি হয়ে যায় এবং সে খুশি মনে বাড়ি চলে আসে। মা, মা, ও মা, কোথায় গেলে? তাড়াতাড়ি কিছু খেতে দাও, খুব খিদে পেয়েছে। রামুর চিৎকার শুনে তার মা সামনে আসে। তুই হাত মুখ ধুয়ে আয়, আমি খেতে দিচ্ছি। হ্যাঁ মা, তাড়াতাড়ি দাও, খুব খিদে পেয়েছে। এরপর রামুর মা ভাত বেড়ে দেন। রামু খেতে শুরু করে আর বলে, অবন্তিকা কি করছে? ঘুমিয়ে আছে। জানো মা, আজ অনেকদিন পর আমার সব কাঠ বাজারে বিক্রি হলো। তাই? এ তো খুব ভালো কথা। বেশ কিছুক্ষণ তারা দুজনে মিলে কিছু কথা বলতে থাকে। আর একটু দি বাবা। না না মা, আর খেতে পারবো না, অনেক খেয়ে ফেলেছি। অবন্তিকা কিছু খায়নি মা? হ্যাঁ হ্যাঁ, খেয়েছে। তোকে এত চিন্তা করতে হবে না, আমি তো আছি। জানি মা, তুমি থাকতে আমার কোনো চিন্তা নেই। পরের দিন সকালবেলা রামু কাঠুরিয়া বাইরে কিছু কাজ করছিল আর মনে মনে ভাবছিল, কি ব্যাপার, মা এখনো ঘুম থেকে উঠছে না কেন? কত বেলা হয়ে গেছে, সূর্য মামা যে মাথার ওপরে, এমনটা তো কখনোই হয় না। একবার গিয়ে দেখি। রামু কাঠুরিয়া গভীর চিন্তা করতে করতে তার মায়ের ঘরে যান এবং গিয়ে দেখেন তার বৃদ্ধা মা এখনো শুয়ে রয়েছে। এ দেখে রামু কাঠুরিয়া বলতে লাগে, কি গো মা, উঠছো না কেন? অনেক বেলা হয়ে গেছে তো। তুমি না সকাল সকাল ঘুম থেকে উঠে যাও, তবে আজ কেন উঠছো না? শরীর খারাপ করলো বুঝি? আমি তবে বৈদ্য কবিরাজকে ডেকে নিয়ে আসি। কিন্তু রামু কাঠুরিয়ার প্রশ্নের কোনো উত্তর পায় না। কি হয়েছে মা, চুপ করে আছো কেন? কথা বলো। তার মায়ের কোনো সাড়া না পেয়ে রামু কাঠুরিয়া খুব ভয় পেয়ে যান। এরপর রামু কাঠুরিয়া সাহস নিয়ে ধীরে ধীরে তার হাতটি বৃদ্ধা মায়ের নাকের সামনে রাখে এবং সে বুঝতে পারে যে এই শরীরে আর কোনো প্রাণ নেই। রামু কাঠুরিয়ার মা হঠাৎ করে ঘুমের ঘোরে মারা যান। মা, মা, এ কি হলো? আমাকে একা করে তুমি কোথায় চলে গেলে মা? এখন আমি কি করব? রামু খুব কষ্ট পেতে থাকে। এভাবে রামু কাঠুরিয়ার মা পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। এরপর থেকে রামু কাঠুরিয়া অবন্তিকাকে নিজের সন্তানের মতন লালন পালন করে বড় করতে থাকে আর দেখতে দেখতে প্রায় 18 বছর কেটে যায়। বুঝেছি, বাবা আজকেও না বলে কাজে চলে গেছে, কারণ আমাকে বলে গেলে বারণ করতাম, সেই জন্য চুপি চুপি কাঠ কাটতে চলে গেছে। কিন্তু তাই বলে আমাকে বাড়িতে বসে থাকলে হবে না, এক্ষুনি বাবার কাছে যেতে হবে। এই কথা বলে অবন্তিকা বনের জঙ্গলের দিকে চলতে থাকে এবং কিছুক্ষণ যাবার পর সে একটা ফলের গাছ দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়ে। গাছটির মধ্যে কি ভালো ফল হয়েছে দেখছি, খেতে হয়তো খুব মিষ্টি হবে, বাবার জন্য নিয়ে গেলে হয়তো খুশি হবেন। এরপর অবন্তিকা গাছ থেকে ফলগুলো পাওয়ার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু সে একটাও ফল পাড়তে পারে না। এর ফলে অবন্তিকার মন খারাপ হয়ে যায় এবং সে কষ্ট পেতে থাকে। আর এইসব দূর থেকে ওই রাজ্যের রাজা মহেন্দ্র সেন দেখছিলেন। রাজা মহেন্দ্র সেন শিকারের উদ্দেশ্যে এই জঙ্গলে এসেছিলেন। মন খারাপ করো না, আমি অনেকক্ষণ থেকেই তোমাকে দেখছিলাম ফলগুলো পাড়ার জন্য, তুমি অনেক চেষ্টা করছিলে।
এ দেখে আমার খুব ভালো লেগেছে, কারণ যারা চেষ্টা করে তাদের জীবনে কোনো না কোনো দিন সাফল্য ঠিকই এসে যায়। কে তুমি? কোথায় থাকো? আগে তো কখনো দেখিনি। আমার নাম অবন্তিকা, পাশের গ্রামে থাকি। এইখানে বাবার খোঁজে এসেছি, কারণ আমার বাবা এই জঙ্গলে কাঠ কাটতে আসে, আর সেই কাঠ বিক্রি করে আমাদের সংসার চলে। ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। কয়েকদিন থেকে বাবার শরীর ভালো যাচ্ছে না, এই কারণে আমি বাবাকে কোনো কাজ করতে দিই না। যা করার আমি নিজে করিনি, কিন্তু বাবাকে বারণ করা সত্ত্বেও আজ না বলেই জঙ্গলে কাঠ কাটতে চলে এসেছে। তাই আমি বুঝেছি। আর বলতে হবে না। সত্যি তোমার বাবা খুবই ভাগ্যবান যে তোমার মতো এক মেয়ে পেয়েছে। আজ যদি আমার মেয়ে থাকতো তবে ঠিক তোমার মতো হতো। আপনার মেয়ে এখন কোথায়? জানি না, আজ থেকে প্রায় 18 বছর আগে আমার মেয়ে, আমার রাজকন্যা আমাকে ছেড়ে চলে গেছে। আপনি কষ্ট পাবেন না, দেখবেন একদিন সব ঠিক হয়ে যাবে। তাছাড়া আমিও তো আপনার মেয়ের বয়সী, তাই আপনি আমাকে আপনার মেয়ে মনে করতে পারেন। সবাই বলে আমার মেয়ে হয়তো এই দুনিয়াতে আর নেই, কিন্তু এ কথা আমি কিচ্ছুতেই মানতে পারি না। প্রতিদিন রাতে স্বপ্নে দেখি আমার মেয়ে বেঁচে আছে, সে আমার কোথাও আশেপাশেই রয়েছে, কিন্তু আমি স্বপ্নে আমার মেয়ের মুখটা স্পষ্ট করে দেখতে পাই না। আপনি চিন্তা করবেন না, ঈশ্বর হয়তো আপনার মেয়েকে ভালো রেখেছে। তাই সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখুন, একদিন না একদিন আপনি আপনার মেয়েকে অবশ্যই ফিরে পাবেন। তোমার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো। বুকের ভেতর জমে থাকা কষ্টগুলো খানিকক্ষণের মধ্যেই যেন হালকা হয়ে গেল। ঠিক সেই সময় সেখানে রামু কাঠুরিয়া এসে হাজির হন। কি রে মা, তুই এখানে কি করছিস? আপনি আমাদের মহারাজ মহেন্দ্র সেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি এই রাজ্যের রাজা মহেন্দ্র সেন। রাজার এই কথা শুনে অবন্তিকা অবাক হয়ে যান, কারণ অবন্তিকা জানতো না যে তিনি একজন রাজা। তারপর তারা দুজনে মহারাজকে প্রণাম জানায়। আচ্ছা, তবে এখন আসি, এখন রাজ দরবারের সময় হয়ে যাচ্ছে। এই কথা বলে রাজা সেখান থেকে চলে যান। আমাদের মহারাজ খুব ভালো, তাই না বাবা? হ্যাঁ হ্যাঁ, মহারাজ খুব ভালো। প্রজাদের নিজের সন্তানের মতো দেখে, বিপদে আপদে সবার পাশে থাকে। অন্যদিকে রাজা খুশি মেজাজে রাজমহলে ফিরে আসেন, কিন্তু এ দেখে বড় রানী খুব হতবাক হয়ে যান আর চিন্তা করতে লাগে। মহারাজ যদি এভাবে বাইরে যায় তবে তার মানসিক চাপ কমে যাবে এবং তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন। আর রাজা যদি সুস্থ থাকে তবে আমি কখনো সিংহাসনে বসে রাজ্যের শাসন চালাতে পারবো না। কিছুক্ষণ পরে সেনাপতি রানীমায়ের কাছে এসে হাজির হন। বলুন রানীমা, আমাকে কেন ডেকেছেন? ভেবেছিলাম রাজার সন্তানকে হত্যা করলে রাজা হয়তো অসুস্থ হয়ে পড়বেন, আর সেই সুযোগে আমি রাজত্ব দখল করে নেব। কিন্তু আমার আশা আশাই থেকে গেল। এখনো পর্যন্ত আমি সিংহাসনে বসতে পারলাম না। মহারাজ প্রজাদের খুব ভালোবাসেন, তিনি প্রজাদের নিজের সন্তানের চোখে দেখেন। এ কারণে তিনি এখনো পর্যন্ত সুস্থ আছেন এবং তাদের জন্যই তিনি বেঁচে আছেন। হ্যাঁ হ্যাঁ, আমি সবই জানি। এখন সুস্থ মহারাজকে অসুস্থ করে তুলতে হবে, বুঝতে পেরেছেন সেনাপতি? রানীমায়ের এ কথা শুনে সেনাপতি হতবাক হয়ে বলতে থাকে, কিন্তু রানীমা, মহারাজের সাথে এমনটা করা কি উচিত হবে? কি উচিত কি অনুচিত সেটা কি আপনার থেকে শিখতে হবে? আপনাকে যে কাজটা করতে বলেছি সেটা ভালোভাবে করুন, আর ভুলে যাবেন না আজ থেকে 18 বছর আগে আমার কথা মতো আপনি মহারাজের একমাত্র সন্তানকে হত্যা করেছেন। এই কথা শুনে সেনাপতি আর কিছু বলতে না পেরে চুপ করে থাকে। আপনাকে আমি একটি ঠিকানা বলছি, সেখানে গিয়ে আমার কথা বললেই ওষুধ দিয়ে দেবে। আচ্ছা রানীমা, তবে আমি এখন আসি। আর এইসব কথা মন্ত্রী মশাই অনেকক্ষণ আগে থেকেই শুনছিলেন। হায় 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 হায়, এসব আমি কি শুনলাম? নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। যা শুনলাম সব ঠিক শুনলাম তো?
তবে এই বড় রানীর প্রতি আমার আগের থেকেই একটু সন্দেহ ছিল, কিন্তু তাই বলে এমনটা করবে আমি ভাবতেও পারিনি। এরপর মন্ত্রীমশাই সেখান থেকে চলে যান এবং চলতে চলতে নিজেকে বলতে থাকে, যেভাবেই হোক মহারাজকে ওষুধ খাওয়া থেকে আটকাতেই হবে, নইলে যে বড় সড়ো এক বিপদ ঘটে যাবে। মহারাজের ক্ষতি আমি কখনো হতে দিতে পারি না। এসব কথা বলতে বলতে মন্ত্রীমশাই অনেক সাহস করে মহারাজের সামনে যায়। আর সে সময় রাজা মহেন্দ্র সেন ফুল বাগানের সামনে খুশি মনে দাঁড়িয়েছিলেন। কে, মন্ত্রী এসেছো নাকি? ভালোই করেছো, তোমার কথাই ভাবছিলাম। জানো মন্ত্রী, আজ অনেকদিন বাদে আমার খুব ভালো লাগছে, কারণ শিকারে যাওয়ার সময় একটা মেয়ের সাথে দেখা হয়েছিল। তাকে দেখে মনে হয়েছিল সে যেন আমারই সেই হারিয়ে যাওয়া মেয়ে। এমনও তো হতে পারে মহারাজ, সেই মেয়ে আপনার হারিয়ে যাওয়া মেয়ে। তাছাড়া আপনার বারে বারেই বা কেন মনে পড়বে? হয়তো কোনো রক্তের সম্পর্ক থাকতে পারে। না না, এ কি করে সম্ভব? মহারাজ, আপনি তো জানেন কখনো কখনো অসম্ভব কাজ সম্ভব হয়ে ওঠে। তাছাড়া আপনিও তো বলেছেন রাজকুমারীর সাথে স্বপ্নে প্রতিদিন আপনার কথা হয়, এ কারণে আপনি এখনো পর্যন্ত সুস্থ রয়েছেন। হ্যাঁ হ্যাঁ, এটা তো আমিই বলেছিলাম, কিন্তু তাই বলে আজ আপনি ঈশ্বরের কাছে মন খুলে প্রার্থনা করুন, ঈশ্বর যেন আপনার রাজকুমারীর মুখটি স্বপ্নে স্পষ্ট দেখায়। হ্যাঁ হ্যাঁ মন্ত্রীমশাই, কথাটি আপনি একদম ঠিকই বলেছেন। আমি তাই করব। মন খুলে দুহাত ধরে আমি প্রার্থনা করব, ঈশ্বর যেন আমার মেয়েকে আমার কাছে দ্রুত পাঠিয়ে দেন। মহারাজ, আপনি এত ভেঙে পড়বেন না, সব কিছুই ঠিক হয়ে যাবে। আপনাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছিলাম মহারাজ, বললে আপনি হয়তো বিশ্বাস করতে চাইবেন না। বলুন মন্ত্রী, কি বলতে এসেছিলেন? এরপর মন্ত্রী নিজের মনকে স্থির করে সাহস জুগিয়ে মহারাজকে বলেন, মহারাজ, কিভাবে বলবো বুঝতেই পারছি না। আমাদের বড় রানী আপনার একমাত্র কন্যা সন্তানকে হত্যা করেছেন, আর এর সাথে আমাদের সেনাপতি যুক্ত আছেন। মন্ত্রীর এসব কথা শুনে রাজা খুব রেগে যান। এসব আপনি উল্টোপাল্টা কি বলছেন মন্ত্রী মশাই? এই কারণে আপনি শাস্তি পেতে পারেন, জানেন? হ্যাঁ মহারাজ, আমি সবই জানি, কিন্তু আমি যে নিজের কানে শুনে এসেছি আপনার সন্তানকে রানীমা এবং সেনাপতি দুজনে মিলে হত্যা করেছে। বড় রানী এসব করতে যাবে কেন? আপনার রাজত্ব আর সিংহাসনের জন্য রানীমা এসব করেছেন, কারণ রানীমা ভালো করেই জানেন আপনার রাজকন্যা হবেন এই রাজ্যের উত্তরাধিকারী। এই কারণেই হয়তো এমনটা করেছেন। ছি ছি ছি, আমি বিশ্বাস করতে পারছি না রানী এমন জঘন্য কাজ নিজের মনে করতে পারে। কালকের মধ্যেই আপনার কাছে সবকিছু পরিষ্কার হয়ে যাবে মহারাজ, কারণ রানীমা সেনাপতিকে এক ওষুধ আনতে পাঠিয়েছেন। সেই ওষুধ আপনি যদি পান করেন তবে আপনি অসুস্থ হয়ে পড়বেন, আর সেই সুযোগে রানীমা এই রাজ্যের ভার নিজের কাঁধে নিয়ে নেবেন আর সাধারণ মানুষের ওপর শোষণ চালাতে শুরু করবেন। এই কথাগুলো যদি সত্যি হয়ে থাকে তাহলে আমি কিছুতেই ওষুধ খাবো না। রানী আর সেনাপতিকে আমি দেখে নেব। পরের দিন রানী ঔষধ নিয়ে রাজার কক্ষে আসেন। মহারাজ, আপনার জন্য ওষুধ নিয়ে এসেছি, খেয়ে নিন। কিন্তু রানী, আমি তো সুস্থই আছি, ওষুধ আবার কেন নিয়ে এলে? জানি মহারাজ আপনি সুস্থ আছেন, কিন্তু আপনার মনকে তো দেখতে হবে। শরীর সুস্থ থাকলেই তো আর চলবে না, মনকেও সম্পূর্ণ সুস্থ রাখতে হবে, তবেই না আপনি ভালোভাবে রাজত্ব চালাতে পারবেন। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তাই খেয়েই নি, না খেলে তো তুমি আবার ছাড়বে না। মহারাজ, আপনাকে যে আমি বড্ড ভালোবাসি। এরপর রাজা ওষুধ খেয়ে নেন এবং রানী দেখে খুব খুশি হন। আমার কেন জানি খুব খারাপ লাগছে। আপনি একটু বিশ্রাম করুন মহারাজ। এরপর রানী মনে মনে চিন্তা করতে লাগেন যে আমার কাজ হয়ে গেছে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। রাজা মহেন্দ্র সেন ধীরে ধীরে অসুস্থ হতে থাকেন। অসুস্থের কারণে তিনি আর বাইরে যেতে পারতেন না। রাজা মুখ গম্ভীর করে পাথরের মতো বিছানায় পড়ে থাকতেন, আর দু চোখ ভরে অশ্রু নেমে আসত। রাজা সবসময় তার
হারিয়ে যাওয়া মেয়ের কথা মনে করতে থাকতো। হে ঈশ্বর, এমনটা কেন হলো? দয়া করে আমার মেয়ের দেখা দিয়ে দাও। এই কথা বলে রাজা কাঁদতে কাঁদতে শুয়ে পড়েন। রাজা মহেন্দ্র সেন স্বপ্নে বারে বারে অবন্তিকার মুখটি দেখতে পান এবং তিনি স্বপ্নে নিজেকে এক জঙ্গলের মধ্যে দেখতে পান। ঠিক সেই সময় রাজা এক মণিবরকে দেখতে পান। এই রে, আমি কোথায় চলে আসলাম? চারিদিক জঙ্গলে জঙ্গল আর অন্ধকার নেমে এসেছে। এসো বৎস, এসো। আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তুমি এতদিন যে স্বপ্ন দেখে আসছিলে সেটা আমি তোমায় দেখাচ্ছিলাম, কারণ তোমার মেয়ে এখনো বেঁচে আছে। আর শুধু তাই নয়, এক কাঠুরিয়ার ঘরে তোমার মেয়ে রাজকন্যার মতনই ভালোভাবে বেড়ে উঠছে। কাঠুরিয়ার ঘরে? মানে আমি যে মেয়ের ছবি বারে বারে দেখছিলাম সে তো এক গরিব কাঠুরিয়ার মেয়ে ছিল। এর মানে অবন্তিকা আমার সেই হারিয়ে যাওয়া মেয়ে? হ্যাঁ হ্যাঁ, তুমি একদম ঠিকই ধরেছ। সেই মেয়েই তোমার রাজকন্যা। হ্যাঁ, এই কারণেই তোমাকে আমি একটা উপায় বলতে চাই। এই কথা শুনে রাজা প্রচন্ড খুশি হন, কারণ এতদিন থেকে রাজা তার মেয়ের জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু আমি যদি বলি কাঠুরিয়া ঘরের মেয়ে আমার মেয়ে, তবে এই কথা সবাই বিশ্বাস করতে চাইবে না। তোমাদের রাজকুলের একটা নিয়ম আছে। রাজবংশের রক্ত যার গায়ে থাকবে সেই একমাত্র পুরনো 500 বছরের তলোয়ার হাতে তুলে নিতে পারবে। এর সাহায্যে তুমি যেমন সবার সামনে প্রমাণ করতে পারবে যে কাঠুরিয়া ঘরের মেয়ে তোমারই রাজকন্যা। হ্যাঁ হ্যাঁ, এ তো আমি ভুলেই গিয়েছিলাম। আমি তাই করব। আপনাকে অনেক ধন্যবাদ মণিবর। এই কথা বলেই মুনিবর সেখান থেকে উধাও হয়ে যান। এরপর রাজার ঘুম ভেঙে যায়। চোখ খুলে তিনি নিজেকে বিছানার মধ্যে দেখতে পান। সেই সময় মহারাজের শরীর থেকে ঘাম ঝরতে শুরু করে। ঠিক সেই সময় মহারাজ কিছু একটা শব্দ পেয়ে ঘুমিয়ে থাকার অভিনয় করে। সেই সময় রানী রাজার কাছে এসে বলতে থাকে, হা 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 হা, আজ আমার খুব আনন্দ হচ্ছে। যে কাজটি আমি 18 বছর হয়ে যাবার পরও করতে পারিনি, সে কাজটি কয়েকদিনের মধ্যে করে ফেলেছি। প্রথমে রাজকন্যাকে সরিয়ে দিলাম, এখন রাজাকেও অসুস্থ করে ফেললাম। এখন আমার সিংহাসনের পথে বাধা হয়ে দাঁড়ানোর মতো কেউ রইল না। সব আমার, হা 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 হা, সব 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 আমার। এই রাজবাড়ির সিংহাসন, রাজত্ব, ধন সম্পদ সব আমার। আর এইসব কথা রাজা মহেন্দ্র সেন সব শুনতে পায় এবং তিনি ভালোভাবে বুঝে যান মন্ত্রীমশাই সেদিন যা যা বলেছেন সবই সত্য। রানী এমনটা প্রতারণা করায় মহারাজ খুব কষ্ট পান, কারণ তিনি কখনো ভাবতে পারেননি বড় রানী এমন কাজ করবেন, এবং তিনি সেই মুহূর্তে রানীকে ধরে ফেলেন। ছি ছি রানী, তুমি আমার সাথে এমনটা করতে পারলে? তোমার একবারও বিবেকে বাঁধলো না? আমার কথা না হয় ছেড়েই দাও। ওই নিষ্পাপ শিশুর মুখের দিকে চেয়েও তোমার এতটুকু মায়া হয়নি? রাজার এসব কথা শুনে রানী একদম হতবাক হয়ে যান। এসব আপনি কি বলছেন মহারাজ? আমি কিছু করিনি। চুপ করো, আর একটা কথাও শুনতে চাই না। তুমি কি ভেবেছো আমি অসুস্থ হয়ে পড়েছি? একদম না। আমি তোমার সাথে অভিনয় করছিলাম। তুমি সেদিন সেনাপতির সাথে যা যা কথা বলেছিলে মন্ত্রী সব শুনতে পেয়েছে। এরপর তিনি আমাকে সবিস্তারে জানায়। তারপর আমি সিদ্ধান্ত নিই যে আমি অসুস্থ হয়ে থাকার অভিনয় করে থাকব। আর এখন তুমি যেসব কথা বললে সবকিছুই কিন্তু আমি শুনতে পেয়েছি। আমাকে ক্ষমা করুন মহারাজ, আমার অনেক ভুল হয়ে গেছে। একে ভুল বলতে যেও না রানী। আমি যদি ভুল হতো অবশ্যই তোমায় ক্ষমা করতাম, কিন্তু তুমি যা করেছো এ পাপ। এরপর রাজা মন্ত্রী মশাইকে চিৎকার করে ডাকেন এবং মন্ত্রী রাজার আওয়াজ শুনতে পেয়ে
সেনাপতিকে নিয়ে রাজার কক্ষে আসে। মহারাজ, আমাকে ক্ষমা করুন, দয়া করে আমাকে ক্ষমা করুন মহারাজ। আমি রানীমার কথা মতোই এই কাজ করেছিলাম মহারাজ, আমার ভুল হয়ে গেছে। তাছাড়া আমি আপনার সন্তানকে হত্যা করিনি মহারাজ, জঙ্গলের মধ্যে রেখে এসেছিলাম। তোমার লজ্জা করে না তুমি শেষে কিনা এমনটা করলে? শাস্তি তোমায় পেতেই হবে রানী। হ্যাঁ, আর কান খুলে শুনে নাও, ঈশ্বরের দয়ায় আমার সন্তান, আমার রাজকন্যা এখনো সুস্থ আছে। মন্ত্রী, আমি আপনাকে আদেশ দিচ্ছি, এই রানী আর সেনাপতিকে এই রাজ্য থেকে বার করে দিন। মন্ত্রী মশাই, আপনি আমার আদেশ পালন করুন। আজ্ঞে মহারাজ। মন্ত্রী মহারাজের আদেশ পালন করে বড় রানী এবং সেনাপতিকে রাজ্য থেকে তাড়িয়ে দেন। আর এই খবর বাতাসের গতির মতো সারা গ্রাম রাজ্যে ছড়িয়ে পড়ে। পরের দিন রাজার কথা মতো মন্ত্রী গরিব কাঠুরিয়া রামুর বাড়িতে যান এবং সেখানে গিয়ে সব ঘটনা বিস্তারে বলতে থাকেন। মহারাজ আপনাদের দেখা করতে বলেছেন, আর সেখানে এক প্রতিষ্ঠামূলক আয়োজনের ব্যবস্থা করেছেন, আর সেই আয়োজনে আপনার মেয়ে অবন্তিকাকে অংশগ্রহণ করতে হবে। কিন্তু কেন? এখন আমি এসব কিছু বলতে পারছি না, দেখা করলেই সবকিছু জানতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, আমরা যাব। প্রণাম মহারাজ, আপনি আমাদের দেখা করতে বলেছিলেন। হ্যাঁ হ্যাঁ, তোমাদের আমি এই রাজদরবারে আসতে বলেছিলাম। অবন্তিকা মা, তুমি এই তলোয়ারটি তোমার হাতে একবার তুলে নাও তো। এই কথা শুনে অবন্তিকা অবাক হয়ে যায়। কিন্তু মহারাজ, আপনাদের এই তলোয়ার আমি কেন তুলতে যাব? তুমি আমার আদেশ পালন করো। আচ্ছা মহারাজ, তবে আমি তুলছি। এই কথা বলে অবন্তিকা এক নিমিষের মধ্যে তলোয়ারটি তার হাতে তুলে নেয়। এই দেখে রাজা মন্ত্রী সবাই অবাক হয়ে যায়, কারণ সবাই জানতো যে এই তলোয়ার কেবলমাত্র এই রাজবংশের রক্ত যার গায়ে আছে তারাই কেবলমাত্র এই তলোয়ার তুলতে পারেন। এরপর রাজার কাঠুরিয়াকে বলেন, সত্যি করে বলো তো, তুমি এই মেয়েকে তুমি কোথা থেকে কুড়িয়ে পেয়েছিলে? মহারাজের এই কথা শুনে অবন্তিকা খুব কষ্ট পায়। মহারাজ, আপনি আমার বাবাকে এসব প্রশ্ন কেন করছেন? কারণ আজ থেকে 18 বছর আগে আমি আমার সন্তান রাজকন্যাকে হারিয়ে ফেলেছিলাম, আর আমি জানতে পেরেছি আমার সন্তান এক কাঠুরিয়ার ঘরে আছে। তাছাড়া আমাদের এই রাজকুলের একটা নিয়ম আছে, তুমি যে তলোয়ারটি তুলেছ ওই তলোয়ারটি অনেক দিনের পুরনো। কেবলমাত্র এই রাজবংশের রক্ত যাদের গায়ে আছে তারাই একমাত্র এই তলোয়ারটি তুলতে পারে। তাই প্রমাণিত হয়ে গেল তুমি আমাদের সেই হারিয়ে যাওয়া রাজকন্যা। আপনাদের কোথাও হয়তো ভুল হচ্ছে। আমি আপনার রাজকন্যা নই, আমি শুধুমাত্র আমার কাঠুরিয়া বাবার রাজকন্যা। মহারাজ, এ আমার সন্তান। অনেক কষ্ট করে আমি অবন্তিকাকে বড় করেছি। দয়া করে আমার কাছ থেকে আমার সন্তানকে কেড়ে নেবেন না। এই দুনিয়াতে আমার মেয়ে ছাড়া আর কেউ নেই। এই 18 বছর থেকে আমি আমার মেয়ের জন্য পথ চেয়ে বসে আছি। এক রাজা নয়, এক বাবা হয়ে বলছি, দয়া করে সত্যি কথা বলো। এরপর বুক ভরা কষ্ট নিয়ে কাঠুরিয়া স্বীকার করেন, হ্যাঁ মহারাজ, আজ থেকে 18 বছর আগে গভীর এক রাতে ঘন জঙ্গলে আমি অবন্তিকাকে খুঁজে পেয়েছিলাম। অবন্তিকা এই কথা শুনে খুব আশ্চর্য হয়ে যায়। এক মুহূর্তের মধ্যে যেন তার পায়ের তলার মাটি সরে যায়। এসব তুমি কি বলছো বাবা? আমি তোমার মেয়ে বাবা। বাবার অভাব, মায়ের অভাব তুমি কখনোই বুঝতে দাওনি। ছোট থেকে দেখছি অনেক কষ্ট করে আমাকে বড় করে তুলেছ, নিজের না খেয়ে আমার মুখে খাবার তুলে দিয়েছ। তোমায় ছাড়া আমি থাকতে পারবো না বাবা। মা রে, তোকে ছাড়া আমিও বাঁচতে পারবো না। তুই যে আমার সব। এরপর রাজা মহেন্দ্র সেন রামু কাঠুরিয়াকে কৃতজ্ঞ জানায়। তুমি ছিলে বলেই আমার সন্তান আজ বেঁচে আছে। বাবার ভালোবাসা স্নেহ দিয়ে তুমি আমার রাজকন্যাকে বড় করে তুলেছ। তাই আজ থেকে তুমি আমার সন্তান অবন্তিকার বাবা হয়েই থাকবে আমার এই রাজপ্রাসাদেই। আজ থেকে আমার রাজকন্যা দুটো বাবা পেল,
অবন্তিকা মা, আজ থেকে তুমি এই রাজ্যের সিংহাসনে বসে রাজ্যভার চালাবে। এরপর থেকে সবাই সুখে শান্তিতে আনন্দে মিলেমিশে একসাথে থাকতে শুরু করে।